আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে বলছি আসলে তার কতগুলো গুরুত্বপূর্ণ বাঁকে আপসহীনতার জন্য। রাজনীতিতে আপসহীনতা সবসময় ভালো জিনিস না। বেগম খালেদা জিয়াকে আপস করেননি, করেছেন। তার মানে আমরা এটা বলতে চাইছি উনি সারাক্ষণই স্টাবর্ন হয়ে বসে থাকবেন। আমি একটা উদাহরণ দিই। তত্ত্বাবধায়ক সরকারের জন্য 94 সাল থেকে আওয়ামী লীগ আন্দোলন শুরু করে। বিএনপি 91 সালে যেবার প্রথমবার প্রাইম মিনিস্টার হয়েছিলেন খালেদা জিয়া, তিনি প্রথমে এটা অ্যাগ্রি করছিলেন না, কিন্তু একটা পর্যায়ে কিন্তু তিনি অ্যাগ্রি করেন। উনি একটা নির্বাচনের সমালোচনা করা হয় 15ই ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন। ওই নির্বাচনটা করতে হতো, কারণ সংবিধান সংশোধনের জন্য তৃতীয়াংশ যে সদস্য দরকার সেটা তখন ছিল না, আওয়ামী লীগ রিজাইন করে ফেলেছে। উনি নির্বাচনটা করলেন, করে তো উনি শেখ হাসিনার মতো করতে পারতেন। আপনার নিশ্চয়ই মনে আছে 14 সালের 5 জানুয়ারি নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন এটা নিয়ম রক্ষার নির্বাচন। বাংলাদেশের রাজনীতিতে আজ এক নীরব ভারী সময়। জীবনের পরম সত্যের কাছে আত্মসমর্পণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার রাজনৈতিক জীবনে ছিল দ্বন্দ্ব, ছিল সংগ্রাম, একই সাথে দৃঢ়তা। আর যে কারণেই বাংলাদেশের রাজনীতিতে তাকে উপাধি দেওয়া হয়েছিল আপসহীন নেত্রী হিসেবে। জননন্দিত নেত্রী বেগম খালেদা জিয়ার চলে যাওয়া শুধু একজন ব্যক্তির বিদায় নয়, এটি বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি। তার রাজনৈতিক জীবন কিভাবে ইতিহাসে লেখা থাকবে সেই মূল্যায়নে আজকে আমরা বুঝবার চেষ্টা করব নতুন বাংলাদেশের আয়োজনে। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে থাকছি পুরো আয়োজন জুড়ে। আর আজকের আয়োজনে আমরা আমাদের সঙ্গে আলোচনা করবার জন্য পেয়েছি অ্যাডভোকেট মোহাম্মদ আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান বিএনপি। একই সাথে রয়েছেন ডক্টর জাহিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনীতি বিশ্লেষক। আমন্ত্রণ আপনাদের দুজনকে। আপনারা এই ক্লান্তি লগ্নে আমাদেরকে সময় দিতে পেরেছেন, আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আহমেদ আজম খান, আমি জানি আজকের দিনে যে কোনো কথা, যে কোনো ঘটনা বর্ণনা করা আপনার জন্য অনেক বেশি কঠিন। তারপরেও জানতে চাই যে বেগম খালেদা জিয়া চলে যাওয়া এই সময় রাজনীতিতে কেমন প্রভাব পড়বে? কারণ এখন তো রাজনীতির নানা সমীকরণ বদলে যাচ্ছে। তার চলে যাওয়া, তার এই প্রয়াণ বর্তমান প্রেক্ষাপটে কেমন প্রভাব ফেলবে? ধন্যবাদ আপনাকে। আসলেই সত্যি বলেছেন। আমার জন্যে আজকে কথা বলাটা অত্যন্ত কঠিন, কারণ আমি দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার সাথে গত 30 বছর সম্পৃক্ত ছিলাম খুব ঘনিষ্ঠভাবে। আমি ছিলাম ওনার কর্মী, আমি ছিলাম ওনার আইনজীবী। আমার আবেগটা আজকে একটু অন্যরকম, তাই আমার জন্য কথা বলা কঠিন। আমি মনে করি বাংলাদেশের রাজনীতির এক মহাকাব্য, বাংলাদেশের রাজনীতির এক মহাকাল, বাংলাদেশের রাজনীতির এক মেধাবী মানুষ, বাংলাদেশের রাজনীতির একজন দেশপ্রেমিককে আজকে আমরা হারিয়ে ফেলেছি। 41 বছরে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া যেভাবে তিল তিল করে দলটাকে গড়ে তুলেছিলেন, তেমনি তিল তিল করে দেশটাকে গড়ে তুলবার চেষ্টা করেছিলেন। তিনি সারাটা জীবন এমনভাবে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন যে গণতন্ত্রের জন্যে, দেশের জন্যে, দেশের সমৃদ্ধির জন্যে, দেশের অর্থনীতির জন্যে কোনো দিন তিনি আপোষ করেন নাই, যে কারণেই তাকে সব সময় আপসহীন নেত্রী বলা হতো। একজন নির্লোভ মানুষ ছিলেন ম্যাডাম খালেদা জিয়া, যে কারণে তিনি রাজনীতির যাত্রা শুরু করেছিলেন বেগম খালেদা জিয়া হিসেবে। আর তার রাজনীতির পথ পরিক্রমায় তিনি একসময় হয়ে উঠলেন আপসহীন নেত্রী, একসময় হয়ে উঠলেন দেশনেত্রী, একসময় হয়ে উঠলেন গণতন্ত্রের মাতা, একসময় হয়ে উঠলেন এদেশের অভিভাবক, একজন মহান একজন নেত্রী, যাকে দল মত নির্বিশেষে যিনি সকলের শ্রদ্ধা, সকলের ভালোবাসা কুড়িয়েছেন। আজকে
আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারকে ধন্যবাদ জানাবো যে আমাদের মহান নেত্রীর জন্যে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং একদিন সরকারি ছুটি ঘোষণা করেছেন এবং আমাদের ওনার এই মহাপ্রয়াণে যেভাবে ওনাকে সমাহিত করা হবে তার প্রায় সকল ব্যবস্থা দলের সাথে মিশে রাষ্ট্র বা সরকার সার্বিক সহযোগিতা দিচ্ছেন। আমি খুব কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের প্রতি। আসলে ম্যাডাম খালেদা জিয়া যিনি যতবার এই দেশের জন্য প্রয়োজন হয়েছে তিনি ত্রাতার ভূমিকায় আবির্ভূত হয়েছেন। আপনার হয়তো মনে থাকবার কথা না, আপনি হয়তো ছোট ছিলেন যখন 82-তে হোসেন মোহাম্মদ এরশাদ যখন একটা নির্বাচিত সরকার বিচারপতি আব্দুস সাত্তারের সরকারকে হটিয়ে সামরিক আইন জারি করলেন, তারপরেই ঘর থেকে বেরিয়ে এলেন ম্যাডাম খালেদা জিয়া গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য। 9 বছর তিনি আপোষহীন আন্দোলন করেছেন। এই আপোষহীন আন্দোলনে তিনি এমনভাবে জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন, এমনভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন যে শেষ পর্যন্ত 90-এর সেই সফল গণ আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। জনগণ ম্যাডাম খালেদা জিয়াকে ভালোবেসেছিলেন। 91-এর সাধারণ নির্বাচনে তিনি জয়লাভ করেছিলেন প্রায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। এই যে জনগণকে তিনি যেভাবে ভালোবেসেছিলেন এবং জনগণও ম্যাডাম খালেদা জিয়াকে ভালোবেসেছিলেন, এটা এই পৃথিবীতে খুব বিরল। আপনি লক্ষ্য করবেন যে 91 থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে ম্যাডাম খালেদা জিয়া যতগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিপুল বিপুল ভোটের মধ্য দিয়ে সবগুলো আসনে তিনি বিজয়ী হয়েছেন। এটাও একটা বিরল একটা নজির। ম্যাডাম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ম্যাডাম খালেদা জিয়াকে রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করুন। ম্যাডাম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা হয়ে থাকুন। ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশের যে অবদান রেখেছেন, বাংলাদেশ চিরকাল ম্যাডাম খালেদা জিয়াকে মনে রাখবেন। আমরা ম্যাডাম খালেদা জিয়ার আদর্শ, নির্মোহতার যে চরিত্র, তার যে নেতৃত্বের গুণাবলী, তার যে ব্যক্তিত্বের গুণাবলী আমরা চিরদিন স্মরণ রাখবো এবং অনুকরণীয় এবং আমাদের মাঝে অনুসরণীয় হয়ে থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। জাহিদুর রহমান, আপনি তো একজন রাজনীতি বিশ্লেষক, মানে সরাসরি বিএনপির সাথে আপনার সম্পৃক্ততা নেই, তারপরেও জানতে চাওয়া যে রাজনীতির যে প্রেক্ষাপট, রাজনীতির যে অঙ্গন, সেখানে বেগম খালেদা জিয়া কিভাবে আপোষহীন নেত্রী হয়ে উঠলেন? ধন্যবাদ। আমরা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে বলছি আসলে তার কতগুলো গুরুত্বপূর্ণ বাঁকে আপোষহীনতার জন্য। রাজনীতিতে আপোষহীনতা সবসময় ভালো জিনিস না। বেগম খালেদা জিয়াকে আপোষ করেননি, করেছেন। তার মানে আমরা এটা বলতে চাইছি উনি সারাক্ষণই স্টাবর্ন হয়ে বসে থাকবেন। আমি একটা উদাহরণ দিই। তত্ত্বাবধায়ক সরকারের জন্য 94 সাল থেকে আওয়ামী লীগ আন্দোলন শুরু করে। বিএনপি 91 সালে যেবার প্রথমবার প্রাইম মিনিস্টার হয়েছিলেন খালেদা জিয়া, তিনি প্রথমে এটা অ্যাগ্রি করছিলেন না, কিন্তু একটা পর্যায়ে কিন্তু তিনি অ্যাগ্রি করেন। উনি একটা নির্বাচনের সমালোচনা করা হয় 15 ফেব্রুয়ারি, ভোটারবিহীন নির্বাচন। ওই নির্বাচনটা করতে হতো কারণ সংবিধান সংশোধনের জন্য 2/3 যে সদস্য দরকার সেটা তখন ছিল না, আওয়ামী লীগ রিজাইন করে ফেলেছে। উনি নির্বাচনটা করলেন, করে তো উনি শেখ হাসিনার মতো করতে পারতেন। আপনার নিশ্চয়ই মনে আছে 14 সালের 5 জানুয়ারি নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন এটা নিয়ম রক্ষার নির্বাচন। কিন্তু নির্বাচনটা করে ফেললেন যেখানে বিরোধী দল ছিল না, 153 সিটে আগেই সবাই নির্বাচিত হয়ে গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তারপরে ক্ষমতা ছাড়লেন না, 5 বছর থেকে গেলেন। বেগম খালেদা জিয়া কিন্তু জনদাবির কাছে আপোষও করেছেন। এই আপোষ কিন্তু সুন্দর। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, গণতন্ত্র মানে প্রয়োজনে রাষ্ট্রের স্বার্থে, জাতির স্বার্থে আপোষ করা। বেগম খালেদা জিয়া যদি 15 ফেব্রুয়ারি নির্বাচনের পর, ওনার হাতে তো উনি তো ক্ষমতায় চলে এসছেন তখন,
পুলিশ দিয়ে বাহিনী দিয়ে আবার টিকে থাকতে চাইতেন। 2 বছর ধরে আন্দোলন করে কি আওয়ামী লীগ বিএনপির পতন ঘটাতে পেরেছিল? পারেনি তো। পারেনি। বিএনপি ঠিকই নির্বাচনটা করেছে, করে কিন্তু উনি পারতেন, কিন্তু তা করলেন না। উনি করে একটা অধিবেশন হলো, সেখানে তত্ত্বাবধায়ক সরকারের বিল আনা হলো, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এটা ইনক্লুড করা হলো, রিজাইন করলেন তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা দিয়ে। তো এই জন্য বলছি আমরা গুরুত্বপূর্ণ বাঁকে খুব গুরুত্বপূর্ণ আপোষও তিনি করেছেন জাতি এবং রাষ্ট্রের স্বার্থে। এই জায়গাটা আমাদের একটু আলাদা করে দেখতে হবে। এবার আপোষহীনতার কথা বলি। আসলে এই প্রথম আলোচনাটা আসে 86 যে নির্বাচন হয়েছিল, মানে এরশাদ সরকারের 90 পর্যন্ত টিকে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে 86-তে আওয়ামী লীগ, এবং একটু যোগ করি, একটু অফ টপিক হলেও বলে রাখা দরকার, জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছে বলে জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে না বলে আওয়াজ তুলছে অনেকে, বিশেষ করে জামায়াতে ইসলামী। ওই 86 নির্বাচনে তো বিএনপি যায়নি, আওয়ামী লীগের সাথে জামায়াতে ইসলামীও এরশাদের অধীনে নির্বাচন করেছিল, এরশাদের এই স্বৈর শাসনকে সমর্থন করেছিল। এবং তখন বেগম খালেদা জিয়ার এই নির্বাচনে না যাওয়ার কারণে ওই সংসদটা 2 বছরের মধ্যে ভেঙে যায়। সুতরাং এরশাদের পতন যে 90-তেও হয়েছে, এটার কারণ তার ওই আপোষহীন ভূমিকা। আবার এটাও বলবো, সবাই যদি তার মতো সিদ্ধান্ত নিতেন, এরশাদ সম্ভবত 90 পর্যন্ত টিকে থাকতে পারতেন না। পরবর্তী সময়গুলোতে খেয়াল করবেন, 1/11 যখন হয়, শেখ হাসিনা কিন্তু পালিয়েছিলেন। ওনার পালানোর ধাত আসে আসলে, উনি চিকিৎসার নাম দিয়ে পালিয়ে চলে গেলেন। ঠিক তখন অবিশ্বাস্যভাবে আমরা দেখলাম, আমার এরশাদের সময় আমরা খুবই ছোট, কিন্তু এটার সময় আমরা যথেষ্ট বড় হয়েছি, বুঝতে পারি পলিটিক্স, তিনি বিদেশে যেতে রাজি হলেন না। জানিনি, প্রচন্ড চাপ তখন 1/11 সরকারের। ওনার এই আপোষহীনতার কারণেই কিন্তু পরে দেখা গেল শেখ হাসিনা সাহস পেলেন, তিনি ফিরে আসলেন। ওনারা ফিরে আসায় বা থাকায় আমাদের সব ক্রিটিসিজমের পরও এই যে একটা বিরাজনীতিকরণের একটা চেষ্টা তখন ছিল, সেটা কিন্তু ব্যর্থ করে দেওয়া গিয়েছিল। সর্বশেষ শেখ হাসিনার বিরুদ্ধে যে সর্বশেষ লড়াই 15 বছরের, ধরুন আমি ইনসিডেন্টালি ডাক্তারি প্র্যাকটিস করি না, কিন্তু ধরুন ওনার লিভার সিরোসিস হয়েছে। 5 আগস্টের পর তিনি যখন ব্রিটেন যান, তখন ডাক্তাররা বলে দেন তার বয়স এবং স্বাস্থ্যের যে অবস্থা, এখন আর লিভার সিরোসিসের ডেফিনেটিভ ট্রিটমেন্ট হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট, আরেকজনের শরীর থেকে লিভার এনে জুড়ে দেওয়া। ওটার আর অবস্থা নেই। আমি যদি এভাবে বলি, 18 সালের নির্বাচনের আগে যখন তাকে জেলে নেওয়া হয়, জেলে কেন নেওয়া হয়েছে আসলে? দেখুন, আদৌ কোনো রকম কোনো মামলা ছিল, কোনো রকম কোনো মেরিট ছিল না। নিয়েছেন কারণ উনি শেখ হাসিনার কথা শোনেন নেই। উনি শেখ হাসিনার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এর নির্বাচন, ঠিক আছে তোমাকে 30, 40, 50টা সিট দেবো, ওগুলো নিয়ে তুমি আমাকে মেনে চলো, আমি 41 পর্যন্ত থাকি, তুমি আমার সাথে এভাবে থাকো, এই তো। কিন্তু যদি উনি ডিলটা নিতেন, উনি জেলে থাকার সময় ওনার মাকে হারিয়েছেন, অবরুদ্ধ থাকার সময় একজন সন্তানকে হারিয়েছেন, আরেকজন সন্তানকে মারাত্মক রকম আহত করে বিদেশে পাঠানো হয়েছে। তো 18 সালে উনি যদি আমরা ধরে নিই এভাবে চলে যেতেন, জেলে থেকে টর্চারের শিকার না হতেন, ওনার লিভারের যে অবস্থা ছিল সেটা অনেক ভালো হতে পারত। আর যদি ট্রান্সপ্লান্টের প্রয়োজন হতো, উনি বেটার ট্রান্সপ্লান্ট পেতে পারতেন। এমনকি 18-র পরও কি করেছেন? করেননি। সে কারণে আমি ধর্মীয় দৃষ্টিভঙ্গি সরিয়ে রেখে বলতে চাই, মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে উনি ওনার আয়ু স্যাক্রিফাইস করেছেন। কারণ উনি শেখ হাসিনার সাথে যদি আপোষ করতেন, এটা স্যাক্রিফাইস হতে পারত, মানে উনি বেটার জায়গায় চলে যেতে পারতেন, শান্তির জীবন। উনি ওনার একমাত্র সন্তান বেঁচে আছে, তার কাছের মানুষ তো তারাই, তাদের সাথে উনি জীবন এখানে সর্বোচ্চ সর্বশেষ যে আপোষহীনতা সেটা দেখিয়েছেন। এবং আমরা অনেকে না মনে করি জুলাই মাসেই বাংলাদেশ স্বাধীন, আমরা স্বাধীনতা বলি তো, স্বাধীন হয়ে গেছে হাসিনার কবল থেকে। নো, খুব লম্বা একটা সিস্টেম্যাটিক লড়াই ছিল, যে লড়াইয়ে একসময় বেগম খালেদা জিয়া নিজে নেতৃত্ব দিয়েছেন সুস্থ থাকা অবস্থায়। তার পরবর্তীতে তো উনি জেলে চলে গেলেন, তখন তার সন্তান, এবং উনি দেশে থেকে জীবনকে এভাবে উৎসর্গ করে সর্বোচ্চ আপোষহীনতা দেখেছেন, যেটা শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে বিরাট একটা শক্তি জুগিয়েছে সবাই। অনেক ধন্যবাদ। একটা ছোট্ট বিরতি নিচ্ছি দর্শক, নতুন বাংলাদেশের আয়োজন দেখছেন। একটা ছোট্ট বিরতির পর আমরা এই আলোচনায় ফিরছি, থাকুন সঙ্গেই। দর্শক, আরও একবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নতুন বাংলাদেশের আয়োজন। আলোচনার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, সেই সঙ্গে রয়েছেন ডক্টর জাহিদুর রহমান, আমি জান্নাতুল কুলি আপনাদের সঙ্গে আছি। কথা বলছিলাম গণতন্ত্র এবং খালেদা জিয়া এই বিষয়ে। আজম খান স্যার, একটু জানতে চাই, আপনি বলেছেন আপনি শুধু একজন কর্মী ছিলেন না বিএনপির, আপনি খালেদা জিয়ার আইনজীবী ছিলেন। দীর্ঘ 30 বছর আপনারা একসঙ্গে পথ চলেছেন, রাজনৈতিক পথে আপনারা ছিলেন। আমরা জানতে পেরেছি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া নাকি রাজনীতিতে আসতে চাননি। মানে সাধারণ একজন গৃহিণী কিভাবে এত মহিষী একজন নেত্রী হয়ে উঠলেন, তার সেই জার্নির কথাটা যদি একটু জানাতেন। দেখুন, দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া সম্পর্কে আপনার এই এপিসোডে
এই আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলে শেষ করা তার যে সম্ভব না। বিরাট মহাকাব্যিক যে রাজনীতি, এটাকে শেষ করা যাবে না। তারপরেও আপনার প্রশ্নে বলতে হয় যে যখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করলেন, তার পরপরই কিন্তু ওনাকে রাজনীতিতে আসার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। উনি বলেছেন যে না, আমি রাজনীতিতে আসব না। কিন্তু যখনই এই বিচারপতি ছাত্তার সরকারকে হারিয়ে যখন বন্দুকের নলের মুখে সামরিক অভ্যুত্থান ঘটানো হলো, গণতন্ত্রকে বিদায় করে একনায়কতান্ত্রিক সামরিক শাসন জারি করা হলো, তখন তিনি বেরিয়ে এলেন। কারণ তিনি তার চোখের সামনে দেখেছেন যে তার স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মেজর থাকাকালীন এই দেশে মুক্তিযুদ্ধের মহান ঘোষণাটি দিয়েছেন। তার স্বামী এই ঘোষণা দিয়ে রণাঙ্গনে বুক চিতিয়ে লড়াই করে দেশটাকে মুক্ত করেছেন, এবং তারপরেও অনেক বাঁক পেরিয়ে তার স্বামী একসময় বন্দি জীবন কাটিয়েছেন, তারপরে বিপ্লবের নায়ক হয়েছেন, তারপরে দেশের রাষ্ট্রপতি হয়ে তিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন এবং ভিক্ষার ঝুলির দেশ থেকে একটা স্বনির্ভর দেশে পরিণত করেছেন। সেই দেশটাকে আবার সামরিক আইন জারি করে আবার একটা অনিশ্চয়তার পথে নিয়ে যাচ্ছেন। তার ভেতরের চেতনা থেকেই তিনি তখন ঘর থেকে বেরিয়ে এসছেন রাজনীতিতে, এবং বেরিয়ে এসে কিন্তু তিনি প্রমাণ করেছেন যে হ্যাঁ, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তিনি 90 পর্যন্ত নিয়ে গিয়েছেন এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করেই কিন্তু নিজে জনগণের ভোটে ক্ষমতায় এসছেন। জি। তো রাজনীতিতে আসলে মানে বেগম খালেদা জিয়াকে সকলেই আমরা সবাই জানি। কিছুক্ষণ আগেই জাহিদুর রহমান বলছিলেন যে আপসহীন নেত্রী তাকে কেন বলা হয়, এবং যখন তিনি আপোষ আসলে করেছেন শুধুমাত্র জনগণের জন্য, রাষ্ট্রের প্রয়োজনে করেছেন, সেই কথা আমরা শুনছিলাম। জাহিদুর রহমান, আপনি এই পুরো জায়গাতে আপসহীন রাজনীতির যে প্রেক্ষাপট, সেই জায়গা থেকে এখন যেই জায়গায় আমরা দাঁড়িয়ে, বাংলাদেশের রাজনীতির সামনে ইলেকশন, বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়া বিএনপির জন্য বা রাজনীতির সমীকরণে নতুন কি মোড় ঘোরাতে পারে? ধন্যবাদ। এর আগে তিনি যখন খুব অসুস্থ ছিলেন তখন ওনার আসলে কোথায় কোথায় জটিলতা আছে, ওনার অনেকগুলো অর্গানে, লিভার তো আছে, হার্টের সমস্যা আছে, কিডনিতে সমস্যা আছে, উনি সার্ভাইভ করবেন কিনা এটা খুবই সন্দেহের ব্যাপার ছিল। তো তখন একাধিক শোতে আমি একটা কথা বলেছিলাম, বেগম খালেদা জিয়ার আসলে আর কিছু পাওয়ার নাই। উনি যদি আরও কয়েক বছরও বাঁচতেন, ওনার যা পাওয়ার, মানে উনি খেয়াল করুন, উনি এমন একটা জায়গায় দাঁড়িয়েছেন যখন উনি তো একটা দলের প্রধান। বাংলাদেশের রাজনীতি কি মারাত্মক ডিভাইসিভ, কিন্তু অবাক হয়ে দেখবেন যে তার যে নেতৃত্ব, তার যে অবস্থান, সেটা জামায়াতে ইসলামী, এনসিপি, বিএনপি তো তার দলই, সবাই তাকে এক ধরনের অভিভাবকত্বের জায়গায় নিয়ে গেছে। সো এটা হচ্ছে একটা সর্বোচ্চ পাওয়ার জায়গা। আপনি একটা দলের প্রধান, কিন্তু আপনাকে সবাই মানছে। সে কারণে আমি বলছিলাম, আমরা না ওনাকে আমাদের স্বার্থে আরো কিছুদিন জরুরি ছিল। কেন? আমরা এখনই কিন্তু খানিকটা সংঘাতে জড়িয়ে পড়ছি, এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যের যে দুটো দেশে নির্বাচন হয়েছিল, মিশর এবং তিউনিসিয়াতে, অল্প সময়ের মধ্যে নির্বাচনের পরও কিন্তু সংঘাত হয়েছে। সুতরাং আমাদের সংঘাতের সম্ভাবনা রয়ে গেল। এই সময় আসলে আমাদের একজন অভিভাবক যদি থাকতেন, যিনি প্রয়োজন ইভেন তার দলকে বকা দিতেন, কারণ ওনাকে ওই জায়গাটায় আসলে মানুষ নিয়ে নিয়েছে। এবং এখানে বলা হয়তো ঠিক হবে কিনা জানি না, কারণ এগুলো নিয়ে নিষেধাজ্ঞা আছে। আজকে আওয়ামী লীগের মানে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়, তাদের স্ট্যাটাস যদি দেখেন, মানে শেখ হাসিনা বলছেন যে গণতন্ত্রের সংগ্রাম করে গেছেন, শেখ হাসিনার বিরুদ্ধেও করেছেন। একইভাবে সজীব ওয়াজেদ জয় বলছেন বিরাজনীতিকরণের বিরুদ্ধে তিনি লড়াই করে গেছেন। আমি যে কথাটা বলতে যাচ্ছি, এমনকি আওয়ামী লীগও পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে তাকে এন্ডোর্স করতে হচ্ছে। সো এই জায়গাটা তার ছিল। উনি যদি থাকতেন, আমাদের মধ্যে যদি কোনো সংঘাতের পরিস্থিতি হতো, তিনি এখানে কিন্তু এক ধরনের মধ্যস্থতার দায়িত্ব পালন করতে পারতেন। ওনার চলে যাওয়ার সাথে সাথে একটা একেবারে আমাদের ব্যক্তিগত স্বার্থ, আবারও বলছি, উনি যা পাওয়ার সেটা নিয়ে পেয়ে গেছেন। মানে খেয়াল করে, একজন মানুষকে আপনি যাবতীয় আজে বাজে কথা বলেছেন, শেখ হাসিনা কি কি বাজে কথা তার অসুস্থতা নিয়ে বলেছে, সেটার একটা কম্পাইলেশন ভিডিও ইউটিউবে বা ফেসবুকে অনেকে কেউ আপলোড করেছে। এত বাজে, এত কুরুচিপূর্ণ কথা কোনো মানুষ বলতে পারে একটা দেশের প্রধানমন্ত্রীর জায়গায় দাঁড়িয়ে? তার লিভার সিরোসিসকে ইঙ্গিত করে কি নোংরা কথা তিনি বলেছেন। মজার ব্যাপার দেখুন, তিনি এরপর গেলেন কি অসাধারণভাবে।
কি অসাধারণভাবে মানুষ তাকে মাথায় তুলে বিদায় জানাচ্ছে। শুধু সেটা না, একটু যোগ করতে চাই, ভবিষ্যতের রাজনীতিতে ওনার এই মানে বিদায়ের চাইতে উনি অসাধারণ যে নজির স্থাপন করেছেন, এটা আমাদের দলগুলো শেখা উচিত তাকে দেখে। 5 আগস্ট পরবর্তী সময়ে শেখ হাসিনার পতনের পর সবচেয়ে বেশি অত্যাচারিত তো উনি হয়েছেন, যারা হয়েছে তাদের মধ্যে উনি আছেন, ওনার জীবন শেষ করে দিয়েছেন তিনি। কিন্তু 5 আগস্টের পরে আপনি কি তার মুখে শুনেছেন যে ন্যূনতম ক্ষোভ উনি দেখাচ্ছেন কোথাও? ন্যূনতম? আমি প্রায় বলি, একটু আগে আজকে বিকেলে একটা শোতে বলে এসেছিলাম যে আমি আমার নিজকে মোটামুটি সফট টকার মনে করি, আমি খুব কঠোর কথা বলি না, খুব বাজে শব্দ ব্যবহার করি না, কিন্তু শেখ হাসিনার ব্যাপারে কথা বলতে আই গেট এক্সাইটেড। উনি সাফারার, কিন্তু উনি 5 আগস্টের পরবর্তী সময় থেকে ক্রমাগত শান্তির ডাক দিয়েছেন, সহাবস্থানের ডাক দিয়েছেন, শেখ হাসিনাকে উল্লেখ করে কোনো কথা বলেননি। তো এই জিনিসগুলো তো তার মধ্যে ছিল, সুতরাং উনি যদি আমাদের সাথে থাকতেন এটা একটা অসাধারণ ব্যাপার হতো। এবং আমার আরেকটা আফসোস হচ্ছে যে গণতন্ত্রের লড়াই তিনি আবারও করলেন, একসময় এরশাদের বিরুদ্ধে করেছেন, আবারও করলেন। গণতান্ত্রিক বাংলাদেশে যদি উনি দেখে যেতেন, উনি শেষবারের মতো যদি আবার এমপি হতেন, আজম ভাই যেটা বললেন 23 বার উনি ইলেকশন করেছেন, হারেননি, এবার আরো 3টা যদি হতো 26 হতো। কিন্তু যাই হোক, গণতান্ত্রিক বাংলাদেশটা উনি আবার দেখে গেলেন। এই গণতান্ত্রিক বাংলাদেশে তার প্রয়াণটা যদি হতো সেটা সুন্দর হতো আমার কাছে মনে হয়। তো এটা হলো না। এখন আমাদের দলগুলো যারা খেয়াল করবেন, ইভেন বিএনপির বাইরের দলগুলো তার প্রতি গভীর শ্রদ্ধা দেখাচ্ছে, তারা যদি সেটা দেখিয়ে থাকে তাহলে তার যে স্পিরিট, ওই যে বললাম আপনার, যার সাথে মানে প্রতিদ্বন্দ্বিতা না, আওয়ামী লীগ তো ওনার শত্রু ছিল, শত্রুর সাথে উনি কি আচরণ করেছেন, আর আপনি প্রতিদ্বন্দ্বীর সাথে কি আচরণ করবেন না করবেন, এই জিনিসগুলো যদি ওনার কাছ থেকে দেখে এই স্পিরিটটা নেয়, আমি মনে করি অন্তত এটা একটা ভালো দিক হয়ে থাকবে। জি, ধন্যবাদ আপনাকে বিদায় জানানোর সময় হয়েছে। দর্শক একটু বলে রাখি, আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের এই আলোচনা থেকে বিদায় নেবেন ডক্টর জাহিদুর রহমান, তবে আমাদের সঙ্গে থাকছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান। আমরা তার সঙ্গে কথা বলবো, আর একটা ছোট্ট বিরতি নিচ্ছি এখন, সঙ্গেই থাকুন, ফিরছি একটু পর। দেখছেন নতুন বাংলাদেশ। দর্শক, আলোচনার বিষয়ে আজকে ঠিক করেছি গণতন্ত্র এবং খালেদা জিয়া। আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান। আমরা কথা বলছিলাম তার সঙ্গে। স্যার, খালেদা জিয়ার যেই অনুপস্থিতি, ওনার চলে যাওয়া, প্রয়াণ, বিএনপির পুরো দলের উপর এটা আসলে কেমন চ্যালেঞ্জের মুখোমুখি পড়বে বিএনপি দল হিসেবে, সেটা জানতে চাই। একই সাথে জানতে চাই তার এই শূন্যতাকে আদৌ পূরণ করবার মতো। দেখুন, ম্যাডাম খালেদা জিয়া এমন একজন রাজনীতিক ছিলেন, এমন ব্যক্তিত্ব ছিলেন, এরকম একজন দেশপ্রেমিক ছিলেন, এবং দলের ভেতরে পুরো দলের মধ্যে তিনি যেরকম সম্মানিত ছিলেন, অবশ্যই দেশের মধ্যেও ছিলেন। আপনি দলের কথাটা বলছেন বলে আমি দলের কথা বলি। দলের প্রত্যেকটা নেতা কর্মীর ভেতরে রক্তক্ষরণ হচ্ছে হৃদয়ে। তো কাজেই এই শূন্যতা অনেক সময় লাগবে হয়তো পূরণ করতে, হয়তো কখনো পূরণ হবে কিনা জানি না। এবং দলের যে ক্ষতি হয়ে গেল, কারণ আমরা চাচ্ছিলাম যে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া দীর্ঘজীবী হন। আমাদের যে নেতা, ওনারই সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি ম্যাডামের পরামর্শ অনুযায়ী, ম্যাডামের তত্ত্বাবধানে উনি আস্তে 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 উনি এই দেশকে পরিচালনা করবার এই দক্ষতা আস্তে 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 অর্জন করবেন। ওনার আরও অনেকটা দিন, বেশ কয়েকটা বছর আরও বেঁচে থাকা খুবই দরকার ছিল দলের জন্যে এবং দেশের জন্যে। আমি মনে করি যে ম্যাডাম খালেদা জিয়া যদি বেঁচে থাকতেন, এই গণতন্ত্র উত্তরণটা উনি যদি দেখে যেতে পারতেন, উনি সামনের পার্লামেন্টে বসলে এই যে এখনই যে বিভাজনের সুর দেখছি, উনি পার্লামেন্টে বসলে এই বিভাজনটা এরকম প্রকট হতো না। এখনই যে ধরনের ভাষায় আমাদের রাজনীতিকেরা কথা বলেন, এই ধরনের ভাষা অন্তত পার্লামেন্ট না, পার্লামেন্টের বাইরেও খুব একটা ব্যবহৃত হতো না। উনি কিন্তু একটা জিনিস আমাদেরকে শিখিয়ে গেছেন, আমি ওনাকে সেদিক থেকে রাজনীতির শিক্ষক বলবো, যে প্রথম থেকে শেষ পর্যন্ত অতি প্রয়োজনে, ডাক্তার জাহেদ যেমন বললেন যে প্রয়োজনে তিনি আপোষ করেন, যেমন জনতার দাবি মেনে তিনি তত্ত্বাবধায়ক সরকার যেমন মেনে নিয়েছেন, এটা জনগণের প্রশ্নে তো উনি সবসময়ই আপোষ করেছেন।
কিন্তু উনি প্রথম থেকে শেষ অবধি ওনার বিরোধীদেরকে উনি যে বিরোধিতা করেছেন, সেই বিরোধিতার মধ্যেও এক ধরনের যে সংস্কৃতি ছিল। কখনো উনি বাজে একটা গাল দেননি, কোনো জনসভায় দাঁড়িয়ে বিরোধীদের সমালোচনা করতে গিয়ে কোনো নোংরা ভাষা ব্যবহার করেননি, কখনো বিরোধীদের এরকম কোনো ভাষায় আঘাত করেননি যে যাতে জনগণের কাছেও সেটা শ্রুতিকটু লাগতে পারে। এই যে প্র্যাকটিসটা উনি করেছেন, এটা আগামী দিনের জন্য শিক্ষণীয়, আমাদের দলের ভেতরে সকলের জন্য শিক্ষণীয়, বাংলাদেশের রাজনীতির জন্যও অনেক শিক্ষণীয় একটি বিষয়, বড় একটি বিষয়। ম্যাডাম খালেদা জিয়া সকল জায়গায় আমাদেরকে ধৈর্য ধরতে বলতেন এবং গণতন্ত্রের কথা বলতেন। আজকে আমাদের মহাসচিব একটা কথা বলেছেন তার ব্রিফিংয়ে, যে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বই গণতান্ত্রিক আন্দোলনে একটু হোঁচট খেলেন। ম্যাডাম জিয়া যেভাবে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন সব সময়ের জন্য, এবং আমি তো মনে করি যে আমরা মুক্তিযুদ্ধ করেছি একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, কোনো একনায়কতান্ত্রিক বাংলাদেশের জন্য না, কোনো জঙ্গিবাদী বাংলাদেশের জন্য না, অন্য কোনো বাংলাদেশের জন্য নয়, একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। সেই উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্য ম্যাডাম খালেদা জিয়া কিন্তু প্রথম দিন থেকে তিনি এই আন্দোলনটা করেছেন এবং সারা দেশ উনি চষে বেরিয়েছেন। নেতা কর্মীদেরকে সাথে নিয়ে উনি কিন্তু সব সময় অত্যন্ত ধৈর্যের সাথে সকল অবস্থা মোকাবেলা করেছেন। কখনোই কিন্তু নিজে অ্যাগ্রেসিভ হননি এবং নেতা কর্মীদেরকে অ্যাগ্রেসিভ হতে দেননি। এমনও হয়েছে যে ভিন্ন রাজনৈতিক দল উনার কাছে এসছেন, উনি অত্যন্ত ধৈর্যের সাথে তার কথা শুনেছেন। যেমন আজকে একটা টক শোতে আমি শুনলাম যে ডাক্তার তুষার বলছিলেন যে তারা বিতর্ক করতে যাবেন বিদেশে, তাদের ফান্ড লাগবে সরকার থেকে, ম্যাডাম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, উনারা যে দুজন যাবেন একজনও আমাদের দলের ছিলেন না, কিন্তু ম্যাডাম খালেদা জিয়া তাদের সরকারি ফান্ড বরাদ্দ দিয়েছেন, তারা বিদেশে গেছেন, বিতর্ক করে জয়ী হয়ে এসছেন, আবারও ম্যাডাম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন। ম্যাডাম খালেদা জিয়া খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করেছেন কোন কোন দেশ অংশ নিলেন, আপনারা কোন কোন দেশকে হারালেন, আপনারা পুরো বিজয়ী হয়েছেন কিনা। এই যে উনার আগ্রহ, উনার দেশপ্রেমিকতা, ভিন্ন মতের মানুষদের প্রতি উনার সম্মান এবং সকলের সাথে মিশে কাজ করা, এগুলো ম্যাডাম খালেদা জিয়া আমাদেরকে শিখিয়েছেন এবং আমরা উনার কাছ থেকেই শিখেছি। যে কারণে আমি বললাম যে তিনি রাজনীতির শিক্ষক। আরেকটা জিনিস শিখিয়েছেন যে তিনি দুর্নীতি মুক্ত নির্মোহ একজন মানুষ ছিলেন। কখনোই উনি নিজের ব্যক্তিগত সততা, যেমনি ওনার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সৎ মানুষ ছিলেন। আমি দেখেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর এই আপনার জনতা ব্যাংক হাটখোলা রোড ব্রাঞ্চ, যেটা রাষ্ট্রপতি ভবন যে বঙ্গভবন তার পাশেই, তার অ্যাকাউন্টে 246 টাকা ছিল মাত্র রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অ্যাকাউন্টে। এরকম একজন সৎ মানুষ ছিলেন। তার সমালোচকরাও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেন। ঠিক একইভাবে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া, তার সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন না। যদিও তার বিরুদ্ধে অজস্র মামলা দিয়েছেন, সকলেই জানেন এগুলো ভুয়া মামলা, গায়েবী মামলা, রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা, এ সকলেই জানেন। কিন্তু ব্যক্তিগতভাবে ম্যাডাম খালেদা জিয়া ছিলেন অত্যন্ত সৎ একজন রাজনীতিবিদ, একজন নির্মোহ রাজনীতিবিদ বা নির্মোহ মানুষ এবং একজন সাহসী রাজনীতিবিদ। উনি খুব সাহসের সাথেই এগিয়ে চলেছেন।
আপনার এই দীর্ঘ রাজনীতির পথ চলায় 30 বছর আপনারা একসঙ্গে রাজনীতির পথ চলেছেন, এমন কোনো ঘটনা মনে পড়ে যেটা আসলে আজকে আপনি জনসাধারণকে জানাতে চান, যে কথা হয়তো অনেকেই জানে না, যেই গল্পটা হয়তো অজানা, সেরকম কোনো স্মৃতি মনে পড়ে কিনা? একটা স্মৃতি আপনাকে, অজস্র স্মৃতি আছে, তবু একটা স্মৃতি আপনাকে আমি বলবো যে যখন ফখরুদ্দিন মঈনুদ্দিন ক্ষমতায় এলেন, যখন দুর্নীতি দমন কমিশন তাদেরই অনুগত, যখন ম্যাডামের সম্পত্তির বিবরণী চাইলেন, ম্যাডাম আমাকে ডাকলেন, বললেন যে দেখেন আমার তো সমস্ত কিছু ডিক্লেয়ার করা, আমি তো কোনো কিছু লুকানো পছন্দও করি না, আপনি আমার যা আছে সমস্ত কিছু আপনি কিন্তু তুলে ধরবেন, আমি কোনো কিছু লুকাতে চাই না। তো এই জন্যে আমি তখনই বেশি ওনার সান্নিধ্যে আসার সুযোগ হয়েছে ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে। ওনাকে যখন স্পিকারের বাড়ি সাব জেল করে ওনাকে যখন নেওয়া হলো, আমি তখন প্রায় প্রতিদিন ওনার সাথে দেখা করতাম। উনি আরেকটা জিনিস, আমার এখানে অনেক কিছু বলার ছিল, জানি যে আপনার সময় কম, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাকে আমি বলবো যে উনাকে যখন কারাগারে নেওয়া হয়, আমাকে উনি বললেন, তখন খন্দকার দেলোয়ার হোসেন ছিলেন মহাসচিব, আমাকে বললেন যে আপনি দেলোয়ার সাহেবের সাথে দেখা করবেন। আমি বললাম জি ম্যাডাম, দেখা করব। বললেন যে দেলোয়ার সাহেব যখনই আমার মুক্তি চাইবে তখনই যেন শেখ হাসিনার মুক্তিও চান, আমার একার মুক্তি যেন না চান। আপনি চিন্তা করেন কত বড় মনের একজন রাজনীতিবিদ ছিলেন, কত বিশাল তার হৃদয় ছিল, যে আমার মুক্তি যেন একা না চান, উনি যেন পাশাপাশি আরেকজন নেত্রী, তিনি কারাগারে শেখ হাসিনা, তার মুক্তিও যেন চান। আমি শুনে অবাক হয়ে গেলাম এবং আমি শিখলাম, আমি মুগ্ধ হয়ে গেলাম ওনার কথা শুনে, রাজনৈতিক শিষ্টাচার দেখে। এবং আমি যখন খন্দকার দেলোয়ার হোসেনের কাছে গেলাম, যখন বললাম দেলোয়ার ভাই আপনার জন্য একটা মেসেজ আছে, বলে কি, বলে যখনই ম্যাডামের মুক্তি চাইবেন তখন যেন আপনি শেখ হাসিনারও মুক্তি চান। তখন দেলোয়ার ভাই বললেন আমাদের নেত্রী এত মহান, এত বড়, আমার মনে হয় এখন আমার সামনে থাকলে আমি ওনার পায়ে হাত দিয়ে সালাম করতাম। এই কথাটা আমার মনে পড়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আজকে এসেছেন। দর্শক দেখছিলেন নতুন বাংলাদেশের আয়োজন, ইতিহাসের সাক্ষী হয়ে থাকা একজন নেত্রীর কথা আমরা আজকে বলছিলাম, তাকে মনে রাখবো আমরা সকলেই। আজ এখানেই বিদায় নিতে হচ্ছেন, ভালো থাকবেন সবাই, আগামীকাল নতুন কোনো আয়োজন নিয়ে হাজির হয়ে যাবো আবারও।